না, আপনি জানেন না, দিদুন কষ্ট পেয়ে চলে গেছে। আমি নেই যখন থেকে শুনেছে, তখন থেকেই দিদুন ভেঙে পড়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল মনে মনে। এটা আমি জানি, খুব ভালো করেই জানি। তাই তো আমি ফেরার আগেই চলে গেল। হেঁচকি ওঠে তার। উমরান তার মাথায় চুমু এঁকে দিল। আচ্ছা, বুঝতে পারছি। এখন এত কেঁদো না তো, আমার মেয়েটা উঠে যাবে আবার। শ্রেয়সী কান্না সংযত করার চেষ্টায় একটু শ্বাস টেনে নিল। দিদুন যেদিন চলে যাচ্ছিল সেদিন আমাকে কি বলেছিল জানো? দিদুন আমার হাত ধরে কথা নিয়েছিল যেন তার নাতনির জায়গা আমি অন্য কাউকে কখনো না দিই। নাতনির জায়গা নিয়ে কি সচেতন ভাবতে পারছো? অন্য কাউকে যেন উশসীর মানা বানায়, আমার ঘরে যেন আর কেউ না উঠে, সেই কথাটা নেওয়া ছাড়া ছাড় ছিলই না আমাকে। আর ওই যে ওই মেয়েটা, ওই অবস্থায় সে পারছিল না আমার হাতটা ছোঁমেরে ছাড়িয়ে নিতে, যেন দিদুনকে কথা দিতে না পারি। আমি তার হাবভাব বুঝে আরো সুন্দর করে স্পষ্টভাবে কথা দিলাম। দিদুনের ওই অবস্থায় সবাই কিভাবে মানুষটার জন্য চিন্তিত, আর সে চিন্তিত তোমার জায়গায় কাউকে না আবার দিয়ে দেই তা নিয়ে। ভাবতে পারছো কত পজেসিভ? আমার তো এখনো ভাবলে। কথাটা শেষ করার আগে নিজের গালে কারো অনবরত অধরের স্পর্শ পেল। শ্রেয়সী টুপটাপ চুমু খাচ্ছে স্বামীর গালে, ঠোঁটের কিনারায় অন্য গালে, কপালে, চোখের পাতায় চিবুকে, কোথাও বাদ রাখছে না। অনবরত অধর ছুঁয়ে দিচ্ছে। দিদুনের মারা যাওয়ার ওই মুহূর্তটা হাসির মতো না হলেও উমরান বউকে শান্ত করতে ওভাবে বলছিল। কিন্তু অকস্মাৎ এহেন আক্রমণে সে থেমে থাকে। শ্বাস আটকে আসে তার। শ্রেয়সী একের পর এক আদুরে স্পর্শ দিয়েও থামছে না। শেষে ঠোঁটের কিনারায় ঠোঁট বসাতেই আহ! শ্রেয়সী অশ্রুসিক্ত চোখে আগ্রহ নিয়ে বুক থেকে মাথা তুলে তাকাতে চায়। উমরান মাথাটা তুলতে দিল না, বুকেই রেখে দিল। অতঃপর বলে, শব্দ করে থেমে গেল। পাশ থেকে কোমর আগড়ে উমরান অকস্মাৎ দৃঢ়ভাবে নিজের উপর উঠিয়ে নিয়েছে তাকে। শ্রেয়সী কোমরে ওই দৃঢ় স্পর্শে আর্তনাদ করে ওঠে। থেমে যাও শ্রেয়সী, এখানে কিছু করতে চাইছে না, আমরা বাড়িতে নেই, ভুলে গিয়েছো? শ্রেয়সী সে কথায় কর্ণপাত করল না। তার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে নিম্ন কণ্ঠে বলে, ভালোবাসি মেজর। কানের সাথে অধর স্পর্শ করে গেল। উমরান শক্ত হয়ে আছে। শ্রেয়সী সেই অবুঝ থাকাকালীন ওইভাবে না বুঝে কাছে চলে আসতো। উমরানকে নিজের চঞ্চলতাময় স্পর্শে সেই সময়ে ক্ষণে ক্ষণে কম প্রলুব্ধ করেনি। কিন্তু সে আমলে থাকতো, কারণ উপযুক্ত সময় ছিল না। এরপর কত কি হয়ে গেল। সেই শ্রেয়সী সর্বোচ্চ সুখের ফোয়ারা তার হাতে তুলে দিয়ে হারিয়ে গেল, আবার ফিরেও এলো। কিন্তু আগের মতো স্বতঃস্ফূর্তভাবে নিজের বাচ্চামি স্বভাবে তাকে মাতিয়ে রাখেনি। না তো এমন প্রেমময় স্পর্শ দিয়েছে নিজ থেকে। যা পেয়েছে সেসব তো উমরা নিজেই আদায় করে নিয়েছে প্রতিবার। তাই বুঝি আজ বউয়ের সামান্য চুমু দেওয়াতেও এত কেঁপে কেঁপে উঠছে তার বুকটা। শ্রেয়সীর কোমরে রাখা তার হাতের স্পর্শ গাঢ় হচ্ছে ক্রমশ, আর বিচরণ স্থান প্রসারিত হচ্ছে আশেপাশে। এক হাতে তার মুখটা সামনাসামনি কাছে এনে বউয়ের প্রেম বিনিবেদনময় বাক্যের বিপরীতে বলে, তোমাকেও ভালোবাসি সোনা, কিন্তু এইভাবে যে সিরিয়াস হচ্ছে আমি। বুকের উপর থাকা শ্রেয়সী তখন সেই বুকের কম্পন স্পষ্ট টের পাচ্ছে। শার্টের ফাঁক দিয়ে ওখানটায় হাত গড়িয়ে রাখে। আঙুলের নড়চড়ে গভীরভাবে ওখানটায় কি হচ্ছে বোঝার চেষ্টা করে সে। উমরান সেই হাতের উপর হাত রেখে গাঢ় শ্বাস টানে, ফিস ফিস করে বলল, এখন আমরা বাড়ি নেই শ্রেয়সী, উষিকে অন্য কোথাও রাখা যাবে না। আর আমি সিরিয়াস হচ্ছি জঘন্যভাবে। থেমে যাও প্লিজ। শ্রেয়সী তৎক্ষণাৎ মাথা তুলে তার চোখের দিকে তাকায়। ইস, কিছু করতে পারি না, অমনি সিরিয়াস হতে হয় আপনার? আপনি রাসবেরির মতো ঠোঁট দুটো দিয়ে জায়গায় জায়গায় ছুঁয়ে দেবেন আর আমি সিরিয়াসও হতে পারবো না? শ্রেয়সীর নাকি নাক ঠেকিয়ে বলে উমরান, না, পারবেন না। আমি আপনাকে অনেকগুলো চুমু দেবো, আর আপনি চুপচাপ নেবেন। জেদি কণ্ঠে কথাগুলো বলে সে ফের অনবরত অধৈর্যরা দিয়ে স্বামীকে ছুঁয়ে দিতে আরম্ভ করল। উমরান সেই স্পর্শ নিতে নিতে তার পিঠে রাখা হাতটা দৃঢ় করে, শান্ত কণ্ঠে বলে, আমি শুরু করলে আর মানা করেও কুল পাবে না শ্রেয়সী। ছেড়ে দাও আজকের জন্য, কাল সকালে, আচ্ছা ভোরেই চলে যাব বাড়িতে। তখন শুধু আমার চেহারায় আর বুকে না, আরো অনেকভাবে অনেক জায়গায় তোমার চুমু নেব। এখন ছেড়ে দাও। বলতে না বলতেই শ্রেয়সী হেসে দিয়ে তার অধর দুটিতে স্বীয় অধর চেপে ধরে। ছোট ছোট স্পর্শ দিতে দিতে দৈবাত নিজের পিঠ বিছানায় আবিষ্কার করল। হঠাৎ তার সাথে কি হয়েছে বুঝে না উঠে সামনে তাকায়। উমরান তাকে শুইয়ে দিয়ে উঠে বসেছে। শ্রেয়সীর ওপরে চলে আসতো। কোনো কথাবার্তা ছাড়া গায়ের শার্ট খুলে বেল্ট হাতে দিলে শ্রেয়সী চমকিত হয়ে হাত দিয়ে আটকে নেয়।
কি করছেন? ড্রেস খুলে ফেলছেন কেন? বুঝতে পারছো না? শ্রেয়সী বুঝেছে। সে বলে, আপনি কি পাগল? উশি ঘুমাচ্ছে এখন। দেখি পাশে আসুন, ঘুমিয়ে পড়ি দুজন। উমরান তখন হাঁপাচ্ছে, অস্থির হয়ে সব খুলতে নিচ্ছিল। শ্রেয়সীর বাধা পেয়ে আবার এই কথা শুনে আক্রমণাত্মক হয়ে এগিয়ে আসে তার মুখের দিকে। এই তোমাকে আমি পিষে ফেলবো কসম। ছলনা করছো আমার সাথে? আমাকে উত্তেজিত করে এখন কি করছেন জিজ্ঞাসা করো। নাটক করবে না, এই মুহূর্তেই তোমাকে চাই আমার। উমরান পাগলামি আচরণ করে শ্রেয়সীকে পেতে, কিন্তু এতটা বন্য আজ অব্দি হয়নি তার, যতটুকু মনে পড়ে। অবাক হওয়ার সাথে সাথে শ্রেয়সীর হাসিও পেল অধৈর্য পুরুষটিকে দেখে। সে হাসি আটকে বলে, আশ্চর্য, নাটক কই করছি? আর আপনি এত ডেসপারেট আচরণ কেন করছেন হঠাৎ? বউয়েরা ভালোবাসি বলে সুন্দর সুন্দর কথা বলে তাদের কপালে চুমু দিতে হয়। ঠোঁট চেপে হাসি আটকে সে বলে। আর আপনি দেখি সোজা বেল্ট খুলছেন, আজব লোক তো। সাথে সাথে কপালে অধৈর্য স্বামীর কষা ওষ্ঠজোড়ার স্পর্শ পেল সে। পরপর দু হাত ধরে তার দু গালেও দিল অধরের ছোঁয়া। দিয়েছি, রাগ করো না। তোমাকে তো আমি এমনিতেও উঠতে বসতে চুমু দিই। নাও, আরও দিলাম, কিন্তু আর থামাবে না প্লিজ। শ্রেয়সী তাও মানল না। হ্যাঁ, উশি উঠে যাবে। নতুন জায়গায় এমনিতেও ঘুমোতে চাইছিল না, আজ না। উমরান দাঁতে দাঁত চাপল। এটা তো আমিও বলেছিলাম, শুনেছো তুমি? এই শুনেছো? শ্রেয়সী মানে না। না, আজ না। আজই। আমার কনসেন্ট নেই কিন্তু। সে ভ্রু উঁচিয়ে বলে। না থাকুক। বলতে বলতে তার পোশাক শ্রেয়সী হাত সরাতে চেয়ে বলে। জোর করবেন? উমরান খানিকটা ডুব দিয়েছে শ্রেয়সীর মধ্যে। তার কোমল উদরে নাভি দেশে জিহ্বার অধরে স্পর্শ দিতে দিতে উমরান প্রতি উত্তর করে। করব। শ্রেয়সী আবেশে চোখ জোড়া বন্ধ করে জবাব দেয়। জোর করে এসব মানে কিন্তু কেস করব আমি আপনার বিরুদ্ধে। করো, তবেই হাজতে যাব আমি। শ্রেয়সী চোখ মুখ কুচকে নাক ছিটকে ওঠে। ছি, নষ্ট মন আর নষ্ট মুখ আপনার, যাতা বলে দেন। শ্রেয়সীর পোশাক সরাতে সরাতে। হ্যাঁ, আমার নষ্ট মন আর নষ্ট সবকিছু। তোমাকেও নষ্ট করব এখন। শ্রেয়সী না হেসে পারছে না লোকটার একঘেয়ে জেদি কথাগুলো শুনে। দুদিন আগেও রান্নাঘরে দাঁড়িয়ে বলছিল তাকে নাকি পাগল করে ছেড়ে দেবে এমন কোনো মুহূর্তে, আর মোক্ষম সময় নিজেই পাগল হয়ে বসে থাকে। ইতিমধ্যে দুজনে অনাবিল সুখের জগতে পাড়ি জমিয়েছে। চরম উন্মাদনার মুহূর্তে শ্রেয়সী মেয়েকে নড়ে চড়ে উঠতে দেখে স্বামীকে থামতে বলে। উম, আস্তে মেজর, উশি উঠে যাবে। কিন্তু উমরান সে কথা আদৌ কর্ণগোচর করেছিল কিনা জানা নেই। শ্রেয়সীরা পরদিন ফিরে যায় নিজেদের ফুলবাড়ি নামক আপন নীড়ে। এসে জানলো সারাকে তার বাবা এসে নিয়ে গেছে। শ্রেয়সী সারার চলে যাওয়ার খুশি হলেও করেন আঙ্কেল এসে তার সাথে দেখা না করে চলে গেল বলে মন খারাপ করে। পরে ফোনে কথা বলে শ্রেয়সীকে মানিয়ে নেন কিবরিয়া সাহেব। আরেকবার এসে দেখা করে পুরোদিন সময় কাটিয়ে তবেই যাবেন বলে কথা দিলেন। উভয়রা আগামীকাল স্বামী সন্তান নিয়ে চাচা শ্বশুরের বাড়ি চলে যাবে। আগামী পরশু বিয়ের অনুষ্ঠান, তাই তারা কালই চলে যাবে। এখন শ্রেয়সী মায়ের কাছে শেখা পদ্ধতিতে ডেজার্ট বানাচ্ছে ব্যস্ত হাতে। সাথে আছে রাইমা। সেদিন কি জানি রাত্রে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিল অল্প করে। তারপর থেকে একা রান্নাঘরে আসা মানা তার। শ্বশুর শাশুড়ির নির্দেশ রাইমাকে সাথে রাখা। ডেজার্টটি দুটি ফ্লেভারে বানিয়েছে সে। একটা স্ট্যামোলিনা কুনাফা, অন্যটা চকলেট কুনাফা। বাচ্চারা যাতে একটা পছন্দ না হলেও অন্যটা স্বাচ্ছন্দ্যে খেতে পারে। রাইমা, এটা টেস্ট করে দেখুন তো। চকলেটই ওটা ভালোই লাগছে আমার, কিন্তু সেমাই দিয়ে যে বানালাম, এটা কি পছন্দ করবে? আপুরা তো ওয়েস্টার্ন খাবারে অভ্যস্ত। এটা শুনলাম আরবীয় দেশগুলোতে বেশি জনপ্রিয়। ওনাদের ভালো লাগবে তো। প্লেটে এক টুকরো নিয়ে রাইমাকে এগিয়ে দিতে দিতে বলে শ্রেয়সী। রাইমা স্বাভাবিকভাবেই তা নিল। চামচ দিয়ে অল্প একটু মুখে নিয়ে প্রশংসা করে। আমার তো বেশ লাগছে উশির আম্মু, কিন্তু ওনারা যেহেতু লন্ডনবাসী তাই কেমন লাগবে বলতে পারছি না। তবে সমস্যা নেই তো, চকলেটই ওটা দেবেন না হয়। সেমাইয়েরটাও ভালো না লাগলে, ওটাও তো যথেষ্ট পরিমাণে বানিয়েছেন। বাচ্চাদের সাথে সাথে আপনারাও খেতে পারবেন, এত চিন্তা করবেন না। বলতে বলতে প্রস্তুত করে প্লেটে রাখা সবটুকু আস্তে আস্তে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলেন। শ্রেয়সী নিজেও অন্য একটা প্লেট থেকে চামচ দিয়ে অল্প অল্প খাচ্ছে। তারও ভালোই লেগেছে। সে রাইমার কথায় মাথা নাড়ায়। রাইমা আবার বলে, তাছাড়া ভালো না লাগলেও
দেখবেন খুশি খুশি খেয়ে নিয়েছে সবাই। আপনি ভালোবেসে বানিয়েছেন যে। শ্রেয়সী হাসল এ কথা শুনে। আজ অবধি সে যা যা নিজ হাতে বানিয়েছে তা এদিক ওদিক হলেও সানন্দে খেয়ে নিয়েছে সবাই। সাথে তাকে আশাবাদী দেখায় বলে প্রশংসা তো করে, অথচ নিজে খেতে গিয়ে নানান কমতি টের পায় সে। বাড়ির কেউ একদিনও কোনো অভিযোগ করে না। শ্রেয়সী তো কতবার রান্না ভালো না হলে কিছু বলে না বলে রাগও দেখায়। তার ভুলগুলো ধরিয়ে না দিলে কি সে নিখুঁত রাঁধুনি হতে পারবে কখনো? তাই এই নিয়ে মন খারাপ করে বলেছেও বেশ কয়েকবার, কিন্তু যতক্ষণ বলে ততক্ষণই সেসব। দুপুরের খাবার দাবার সেরে সবাই শ্রেয়সী কুনাফা নিয়ে দিয়েছে সবাই। তখনই খাওয়া হয়েছে মাত্র। সবাইকে উঠে সোফায় বসতে বলে রাইমাকে দিয়ে ওসব আনায় শ্রেয়সী। টেবিলে রেখে একে একে প্লেটে নেওয়ার সময় সোফায় গিয়ে ভাতিজিকে নিয়ে বসা উমায়ের বলে, শ্রেয়সী, স্পেশাল কিছু বানিয়েছো নাকি আজ? হ্যাঁ আপু, এটা কুনাফা পরশু মায়ের কাছে শিখেছি। আমার অনেক ভালো লাগে এটা, তাই ভাবলাম আপনাদের জন্য একবার বানিয়ে খাওয়াই। উমায়রা উচ্ছ্বসিত হয়ে বলে, কুনাফা, এটা আমার অনেক প্রিয়, ইনফ্যাক্ট উমরানেরও। আমরা আগে অনেক খেয়েছি এটা। মা বানাতো আমাদের দুই ভাই বোনের জন্য, কারাকারি লাগিয়ে দিতাম জানো। অনেক দিন খাই না, দেখি কেমন বানিয়েছো। তাড়াতাড়ি দাও, তর সইছে না। শ্রেয়সী একে একে প্লেটে নিচ্ছে আর আরবি তার পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। চকলেট কুনাফা খেতে অধীর আগ্রহী সে। আমির তার মায়ের পাশে রাতে গেমস খেলে ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গিয়েছিল, তাই ঘুম পাচ্ছে তার। কিন্তু উশুশি তার দিকে ড্যাব ড্যাব করে তাকানো দেখে তার সাথে কথা না বলে পারছে না। গাল টেনে টেনে নানান কথা বলছে সে। উমায়রার স্বামী পাশে বসে ফোনে কিছু দেখছে। শ্রেয়সী একটা প্লেট ও রাইমার হাতে দিয়ে উমায়রাকে দিতে পাঠালো। আরও স্লাইস প্লেটে নিয়ে কপালে ভাঁজ ফেলে ননদের কথার বিপরীতে বলে, আপনার ভাইয়েরও? কই, সেদিন আমাদের বাড়িতে মা এটা বানিয়েছিল, খেয়েছেও, বলেনি তো। বলেনি, অনেকের মধ্যে ছিল তাই হয়তো, বাট এটা ওর অনেক প্রিয়। উমায়রা চামচ দিয়ে অল্প করে মুখে নিয়ে বলে, ইটস সো টেস্টি শ্রেয়সী। অনেকদিন পর মায়ের হাতে কুনাফা খাচ্ছি মনে হলো। তাহরা চৌধুরী টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেসিং থেকে এসে সোফায় একপাশে বসে। আমাকেও এক প্লেট দাও তো বৌমা। সেমাইয়েরটা কেমন বানিয়েছো দেখি। অনেক দিন বানানো হয় না এটা। উমাইরার বিয়ের পর হাতে গোনা কয়েকবার বানিয়েছিলাম শুধু, তাও ও বেড়াতে এলে তখন। উর্মি তো ওর বিয়ের পর বানালে সেভাবে খাইতো না। বোনকে ছাড়া নাকি তার দুজনের প্রিয় খাবার খেতে ইচ্ছে করে না। উমায়রা হাসলেও খেতে খেতে তার ক্ষেত্রেও একই বিষয়টা। ভাইকে ছাড়া জমে না, তাই নিজেরও সেভাবে বানিয়ে খাওয়া হয়নি। আজ বহুদিন পর শ্রেয়সীর বানানোতে তর সামলাতে পারল না। একে একে সবাইকে দিল শ্রেয়সী। অল্প অল্প করে দুই স্বাধীনই খেলো সবাই। উমায়রার স্বামী বলে, স্বামীকে জানাওনি তার ফেভারিট ডেজার্ট বানিয়েছো? এখনও আসছে না যে? আমরা খেয়ে দিয়ে উঠে গেলাম, বাবা উমরান কেউ দেখি এলো না এখনো। ওনার আস্তে আস্তে 3টা বাজবে ভাইয়া। বাবার সাথে হসপিটালে কোনো জরুরি মিটিংয়ে আছে জানালো। আপনারা খেয়ে নিন। 3টা বলেও ওনাদের আস্তে আস্তে 4টা পেরিয়ে যাবে। সবাই খেয়ে ধেয়ে নিল। বিকেলে তাদের অনেক আত্মীয় স্বজন এরও। তাহুরা চৌধুরী ফেরার পর থেকে ফুলবাড়িতে নানান অতিথির আনাগোনা হচ্ছে। তেমন আজও এসেছে কেউ কেউ। ভালো মন্দ খবর নিয়ে গল্পগুজব করে তবেই ফেরে তারা। সন্ধ্যার আগে উমরান আর তার বাবা এলো। বাইরেই দুপুরের খাবার খেয়ে নিয়েছে, দেরি হয়, তাই শ্রেয়সী রাতে খাবারের পর কুনাফা দিল তাদের। অতিথিদের জন্য আবার নতুন করে নানান কিছু বানিয়েছিল, সেসব থেকেও দেয়। বেশ প্রশংসা করেছেন অলিউল্লাহ চৌধুরী। শ্রেয়সীর সংসারী মনোভাবটা দেখে পড়ার মতো। মিলেমিশে সবাইকে নিয়ে হাসি খুশিভাবেই একসাথে থাকার একটা গুণ আছে তার মধ্যে। সংসারের প্রতি তার ছোট ছোট পদক্ষেপগুলো জানান দেয় সংসারটা তার ভীষণ শখে। এমন একটা ভরা পরিবার তার স্বপ্ন ছিল যে হবে না। পরদিন উমায়রা তার স্বামী সন্তানকে নিয়ে চলে যায় বিয়ে বাড়িতে। যাওয়ার সময় আরাবি সে কি কান্না। বোনকে ফেলে যেতে তার কষ্ট হচ্ছে। আমির উশুশিকে অনেকগুলো চকলেট আর খেলনা দিয়ে যায়। এগুলো সে দেশে আসার সময় নিয়ে এসেছিল। বাচ্চা কাছে যাদের সাথে দেখা হবে কিছু কিছু দেবে এই ভাবনাতে। উশুশিকেও অল্প কিছু চকলেট আর খেলনা দিয়েছিল এসেই, কিন্তু এখন মনে হচ্ছে তার আনা সব কিছুই উশুশির পাওনা, অন্য কারো অধিকার নেই, তাই সব উশুশির জন্য রেখে আসে। আরাবিকে বিয়ে বাড়ি থেকে আবার এখানে চলে আসবে বলার পরই থামানো যায়।
কিন্তু তাকে থামানো গেলেও উশুশিকে কাঁদিয়ে চলে গেল সবাই। তাহলে চৌধুরী নাতনির কান্না থামাতে নানান কিছু করেন। পুই অসুস্থ ছিল কিছুদিন ধরে, পালক ফুলিয়ে বসে আছে, তাকে নড়াচড়া কম, কথাও কম। তাই উমরান ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে এনেছিল কাল। এখন পরামর্শ অনুযায়ী যত্ন চলছে। পুইকে দেখিয়ে এটা ওটা বোঝান, বাড়ির বাগানের দিকে, পুলের দিকে, দোলনার দিকে সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আনেন। বিড়াল, আকাশে নানান পাখি, প্লেন এসব দেখিয়ে শান্ত করেন নাতনিকে। ঘড়ির কাঁটা তখন রাত 8টার ঘরে। তাহলে চৌধুরী আর রাইমা টিভিতে কিছু দেখছেন মন দিয়ে। শ্রেয়সী মেয়েকে বুকে নিয়ে গায়ে ওড়নায় ঢেকে তার নৃত্য অনুশীলন করাচ্ছে, এদিক ওদিক হাঁটাহাঁটি করে। উশুশিকে তার ফুপিদের চলে যাওয়ার সময় থামানো গেলেও পরে খেলতে গিয়ে আবার আরাবিকে না পেলে কাঁদতে শুরু করছিল বারবার। সারাদিন অনেকক্ষণ কেঁদে রেঁধে ক্লান্তিতে শান্ত হয়েছে মাত্র, তাই ঘুম পাড়াতে চাইছে সে। ফোনের ভাইব্রেশন হলো শ্রেয়সীর। সে দেখে উশুশির বাবা এসেছে। মানুষটা মেয়ে কবে কবে ঘুমোতে পারে না পারে তা বুঝে যায়, এজন্য কলিং বেল বাজায় না। এই যে আজও সারাদিন মেয়ে কান্নাকাটি করে এই সময়টা একটু ক্লান্ত হয়ে ঘুমাবে তা বুঝে নিয়েছে, এ কারণে বেল বাজায়নি। দরজা খুলে দিলে ক্লান্ত মেয়ের ক্লান্ত পিতাকেও দেখতে পেল শ্রেয়সী। ঘুমিয়ে গেছে নাকি টায়ার্ড হয়ে কোলে পড়ে আছে? মেয়েকে উদ্দেশ্য করে জানতে চায় সে। ঘুমায়নি? শ্রেয়সীর কথার মাঝে উশুশি মাথার উপর থেকে ওড়না সরিয়ে তাকায় পাপার আওয়াজ শুনে। চোখ দুটো ফোলা ফোলা, চোখে পানি চিকচিক করছে এখনো, নাকটাও লাল হয়ে আছে। সারাদিন কেঁদেছে কিনা। পাপাকে দেখে ক্লান্ত চেহারাটিতে হাসি ফোটে। আপ্পা, পাপ্পা। মাম্মা, আমার কলিজা, আমার লক্ষ্মী মা খুব কেঁদেছে আজ। আমার বুকে আসো মা। উশুশি পাপার কোলে চলে যায়। শ্রেয়সী পোশাক ঠিক করে। এতক্ষণে মুখে হাসি ফুটলেও উশুশির তুলতুলে শরীরটা ক্লান্তিতে নেতিয়ে আছে। চঞ্চলতা নেই হাত পায়ের নড়চড়ে। বাবার কোলে গিয়ে কাঁধে মাথা ফেলে গলা জড়িয়ে রাখে কোমলভাবে। উমরান ক্লান্ত হয়ে বাইরে থেকে ফিরে সাধারণত মেয়েকে নেয় না, আজ পিঠে হাত রেখে আগলে নিল। গায়ে চুমু দেয়, হাতে চুমু দেয়, মাথায় চুমু দেয়। ভেতরে ঢুকতে ঢুকতে পিঠে হাত বুলিয়ে বলে, আমার মাম্মা খুব কেঁদেছে আজ, তাই না? মাম্মাকে ফেলে চলে গেছে ওরা। ওদের সাথে আমার মা কথা বলবে না আর এই সবার সাথে। আমার উষিকে ফেলে চলে যায় তার ফুপি, আপু, ভাইয়া সবাই। ওদের সাথে আমার মায়ের আর কোনো কথা নেই। আপু, পু। আপুর সাথে বলবে কথা? আচ্ছা, শুধু আপু, বাকিদের সাথে আরই। উশুশি কি ভেবে মাথা নাড়ে। হয়তো আরই না বোঝাচ্ছে, সে ওদের আবার চায়। উমরান তা বুঝে সবার সাথে আরই না জানালো। সবার সাথে কথা বলবে উশুশি। মেয়েকে নিয়ে উপরে চলে যায় নানান কথা বলতে বলতে। পেছনে পেছনে শ্রেয়সীও চলে গেল উশুশির ফিডার হাতে নিয়ে। উশুশি এটুকু সময়ই ঘুমিয়ে গেছে। শ্রেয়সী তাকে নিয়ে শুইয়ে দিল। উমরান হাতের ঘড়ি আর গায়ের শার্ট খুলতে খুলতে কারো সাথে ফোনে কথা বলছে। শ্রেয়সী তার সব জামা কাপড় বের করে রাখে। উমরান কথা শেষে ফোনে কিছু দেখতে দেখতে শ্রেয়সীকে বলে, শার্টের পকেটে কিছু ওষুধ আছে, ওগুলো নিয়ে নাও। এবার থেকে খাবারের শেষে প্রতি রাতে মনে করে খাবে। শ্রেয়সী নতুন ওষুধের কথা শোনায় কপালে ভাঁজ পড়ে। তবে কিসের ওষুধ, কেন, এসব প্রশ্ন করল না। কত ওষুধ খেয়েছে সেই দুর্ঘটনার পর থেকে, কিসের জন্য খেতে হচ্ছে এসব এখন আর জানতে ইচ্ছে করে না তার। ওষুধের নাম শুনলে বিরক্ত লাগে। সে খুলে রাখা শার্ট হাতে নিয়ে পকেট থেকে বের করে কিছু। প্রথমেই ওষুধ আসতো না, কোনো কার্ড আসে হাতে। ওটা রেখে আবার হাত রাতে নাক কুচকে বলে, পুরো গন্ধ হয়ে আছে। কোথায় ছিলেন আজ? এত ঘেমে নিয়ে গেছেন যে। হসপিটালে ছিলেন না বাবার সাথে? উমরান ফোন হাতে চোখ সরিয়ে বউয়ের দিকে তাকায়, কপালে ভাঁজ তারও। কিসের গন্ধ? ঘামের গন্ধ আর কি। কিছু পল থেমে তাকে দেখে উমরান। ফোন হাতে রেখে হেঁটে তার পাশে এগিয়ে আসতো, পেছন বরাবর দাঁড়িয়ে বলে, আমার ঘাম তোমার গন্ধ লাগছে? তো গন্ধ লাগবে না? ঘাম কি সুগন্ধ হয় নাকি? নেওয়াজ কুঠিরে থাকতে ক্যাম্প থেকে আরো ঘেমে নিয়ে বাড়ি ফিরতাম। তখন তো আমি ফিরলেই গলা জড়িয়ে ঝুলে থাকতে, পিছুই ছাড়তে চাইতে না। কতবার তোমাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেছি। তার কানে ফু দিয়ে বলে, আমাকে শাওয়ার নিতে দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বুকে জড়িয়ে থেকে, কখনো কোলে উঠে আমার সাথে শাওয়ার নিয়েছো, এসেই কোলে উঠে একসাথে শাওয়ার। মানে বুঝতে পারছো তো শ্রেয়সী, শুধু শাওয়ারই নেওয়া হয়নি, তখন আরও কিছু হয়েছে ঘেমে নিয়ে থাকা অবস্থায়, মনে পড়ে? শ্রেয়সী লজ্জায় পেছন ফিরে তাকালো না। ওভাবেই চলে যেতে চায় সে। শুনুন তো, আপনাকে একটা কথা বলেও শান্তি নেই। হাজারটা টেনে আনেন। ধুর।
উমরান যেতে দিল না, কোমরে হাত রেখে বলে, হুম, কই যাচ্ছ? বলে তো যাও, আর কি কি বলার আছে? কি কি গন্ধ লাগে তোমার? কানে ঠোঁট ছোঁয়ায় অল্প করে। আমি এমন বলেছি? আপনার কি খিদে লাগেনি? ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, তারপর খেয়ে নিন। খাবো তো, এত টেস্টি খাবার থাকলে খাবো না? বাড়িতেই তো আছো, এত তাড়া কিসের? কিন্তু কোনো কিন্তু না। আপনি কথা একটা পেলেই হয়। ছাড়ুন তো, ফ্রেশ হয়ে নিচে আসবেন। আমি গেলাম। 1 মিনিটও অপেক্ষা করল না কথাগুলো বলে, চোখের পলকে পালিয়ে যায়। উমরান ঠোঁট বাঁকিয়ে হেসে গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তাহুরা চৌধুরী আর অলিউল্লাহ চৌধুরী যাবেন উমাইরা চাচা শ্বশুরের মেয়ের বিয়ের নিমন্ত্রণে। ছেলে বউ আর নাতনি নিয়ে সপরিবারে যাওয়ার নিমন্ত্রণ আছে। কিন্তু শ্রেয়সীর সেশন আছে আজ, আর উষসীকেও কিছুটা দুর্বল দেখাচ্ছে, তাই তারা যাবে না। উষসীর দাদা দাদি যাবেন শুধু। কিন্তু সকালে হঠাৎ ফুল বাড়িতে সারার আগমন দেখা গেল। সে নাকি এখানে কি কি ফেলে গিয়েছিল, অফ ডে হওয়ায় সেসব নিতে এসেছে। তখন প্রত্যেকেই উপস্থিত ছিল বাড়িতে। প্রকাশ না করলেও মনে মনে বিরক্ত হয় সারার আশায়, কারণ তার মনোভাব বুঝতে পারে সবাই, আর বিকৃত চাওয়াগুলোকেও ধরতে পারে কিছুটা। কেউ সরাসরি বিরক্ত প্রকাশ করল না তার উপস্থিতিতে। কিন্তু আজ তাহুরা চৌধুরী বাড়ি থাকবেন না, যাবেন বিয়ে বাড়িতে। রাইমাও নেই, ছুটির দিনে সেও আসেনি আজ। শ্রেয়সীরা মা মেয়ে একা থাকবে বলে উমরানের বাড়িতে সময় কাটানোর কথা আছে। শুধু তারা স্বামী স্ত্রী আর সন্তান থাকবে বাড়িতে। এর মধ্যে সারার উপস্থিতি বিরক্তিকর বটে। এখন সে যখন আছে, উমরানও না থেকে পারবে না। ওই মেয়েটার সাথে মেয়ে বউকে একা ছাড়ার প্রশ্নই আসে না। দুপুর 2টার সময় অলিউল্লাহ চৌধুরী আর তাহুরা চৌধুরী তৈরি হন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। শ্রেয়সীরা তখন সেশন শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। বাইরে থেকে খেয়ে এসেছে তারা। উমরান তখন রুমে বসার ঘরে এসে শ্রেয়সীকে তাড়াতাড়ি ফিরবে আশ্বাস দিয়ে দেখে শুনে থাকতে বলছেন তাহুরা চৌধুরী। তারপর সারার কাছে এসে বলেন, সারামা, দেখে শুনে থেকো কেমন? আমার বৌমা আর নাতনিকেও দেখে রেখো। কিছুটা নিম্ন কণ্ঠে তার মাথায় হাত রেখে। তোমাকে একসময় এ বাড়িতে তুলতে চেয়েছিলাম, এ কথা তুমি জানো। সেসব নেহাতি অতীত এখন। অতীত ভুলে মুভ অন করো মা। তোমার অনেক সুন্দর একটা জীবন পড়ে আছে সামনে। আমাদের বয়স হয়েছে, আবেগে কিংবা উপায় না পেয়ে অনেক অন্যায় আবদার করে ফেলি অনেক সময়। ছেলে মেয়েদের জন্য আমরা যেটা চাই ওটাই ভালো হবে ভেবে রাখি। এটা ভুল। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম মা, আমার নাতনিটার জন্য একটা কোল দরকার, এমনটাই ভাবনা ছিল আমার। তাই তোমাকে ওর প্রতি অল্প স্বল্প যত্নশীল হতে দেখে উৎকট চিন্তা মাথায় এনে ফেলেছিলাম। আমার ছেলে প্রবাসী না ফিরলেও আর কাউকে জীবনে আনতো না। ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা জোর করলেও কিছু হতো না, এটা খুব জানি আমরা। তাও বিভ্রম হয়েছিল আমাদের। বয়স হয়েছে, বুঝোই তো। তিনি শ্রেয়সীর দিকে এক নজর তাকিয়ে বলল, কিন্তু এখন দেখো সব ঠিকঠাক, সবার সব আছে। তোমারও গোটা একটা জীবন পড়ে আছে। তুমি এখানে ওই স্বপ্ন মনে লালন করো। আমি বুঝতে পারি এটা এখন অন্যায় সারা, তাও কিছু বলি না, কারণ কোথাও না কোথাও আমাদেরও দোষ হয়েছে। কিন্তু আর কত, তুমিই বলো না, এভাবে আর কতদিন অবুঝ হয়ে থাকবে? আমাদের দোষ, নিজের সুন্দর ভবিষ্যৎ শেষ করে লাভ আছে? আমার বৌমা ওই নির্দোষ মেয়েটার সংসার কেড়ে লাভ আছে? এসব ভীষণ দৃষ্টিকটু বিষয় সারা, খুবই লজ্জার। কিন্তু তুমি এখন বুঝতে পারছো না। 5 কান হলে তোমার চরিত্রের দাগ পড়বে। উমরানের নাম আসলেও দেখবে ছেলেদের জন্য সেসব কিছু না, কিন্তু তোমার সবটা শেষ হয়ে যাবে সারা। একটা ভুল পদক্ষেপে তোমার চরিত্রে কালে লেগে যাবে। কথাগুলো বলে গভীর শ্বাস টেনে নিলেন। অলিউল্লাহ চৌধুরী একপাশে ফোনে কারো সাথে কথা বলছেন। শ্রেয়সী উষসীর সাথে এটা ওটা করে নানার অসংলগ্ন কথা বলছে। উমরানকে সিঁড়ি বেয়ে উপর থেকে নামতে দেখা গেল। তিনি আবার সারার মাথায় হাত বুলিয়ে বলেন, সুন্দর করে মিলেমিশে থেকো কেমন? আমরা রাতেই চলে আসব। তুমি কি থাকবে আজকের দিনটা? মন চাইলে থেকে যেও। শ্রেয়সী তোমার বোনের মতো, ওর সাথে পারলে হেসে খেলে থেকে যেও। আমাদের কোনো সমস্যা নেই, বিশ্বাস করো সারা। শুধু এমন কোনো কাজ করো না যাতে তোমার নিজের কিংবা আমাদের সম্মানে আঘাত লাগে। উমরান নেমে এলো। তাদের প্রস্তুত দেখে বলে, এখনই বের হচ্ছ মা? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করব না। ওদিকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে না, বের হয়ে যাব।
বলেই উষসীকে নিয়ে সরে যাওয়ার ইশারা করলেন বৌমার উদ্দেশ্যে। শ্রেয়সী ধীরে ধীরে ভুলিয়ে ভালিয়ে মেয়েকে নিয়ে অন্যদিকে চলে যায়। গাড়ি নিয়ে দাদা দাদিকে চলে যেতে দেখলে আবার কান্নাকাটি শুরু করবে উষসী। তাহুরা চৌধুরী আর উড়িউল্লাহ চৌধুরী চলে গেলেন। সারা চুপচাপ ভদ্রমহিলা সব কথা শুনে নিজেও ভদ্রমেয়ের মতো পুরো সময়টা চুপচাপ দাঁড়িয়ে রইল। তির্যক নেত্রে একবার শ্রেয়সীর দিকে তাকায়। তারা চলে যেতেই অল্প মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে। তারা চলে গেছে, বেশি সময় কাটেনি, মিনিট 20 হবে হয়তো। শ্রেয়সী বাগানের দিকে সিটি লনে বসেছে মেয়েকে নিয়ে। পুইয়ের খাঁচাটিও আছে পাশে। আজ একটু সরব দেখাচ্ছে পুইকে। সুর তুলে উষসীর সাথে অল্প স্বল্প কথা বলছে। উমরান বাবা মা চলে যাওয়ার পর একটু বাড়ির গেটের বাইরে গিয়েছিল। বাবার অফিস থেকে কিছু ফাইল নিয়ে আসতে বলেছে এক কর্মচারীকে, সাথে একটা পার্সেল আসার কথা। কিছু সময় পর ওসব নিয়ে ফোন দেখতে দেখতে সে ভেতরে এলো। ফাইলগুলো পাশে রেখে সোফায় বসে। শ্রেয়সী, উমরান আওয়াজ তুলে ডাকলো। এক মগ কফি দরকার। তবে বাড়ির বাইরে হওয়ায় শ্রেয়সীর কানে যায়নি। সে মেয়েকে নিয়ে ওপরে গেছে ভেবে আর না ডেকে কিচেনে গেল। ওখানে সারা আছে, কফি মেকারে কফি বানাচ্ছে। সে সারাকে দেখে ফিরে আসতে নিলে সারা পেছন থেকে ডাকলো। কিছু দরকার আপনার? উমরান একবার পেছন ফিরে তাকে দেখে তির্যক নেত্রে পরপর কফি মেশিনের দিকে ভারী কণ্ঠে আওয়াজ তুলে বলে, নাথিং, ইউ মে ক্যারি অন। ওয়েট, আপনার কফি লাগবে? উমরান থামে না, কর্ণপাত না করে চলে গেল সোফায়। ফাইলগুলো নিয়ে ওপরে চলে যেতে উঠতেই সারা তার কফি বানিয়ে এনে সামনে ধরল। এই নিন আপনার কফি। নো থ্যাঙ্কস। সারা দাঁত চেপে সামলায়। উপরে যাচ্ছেন? শ্রেয়সী উপরে নেই। উমরান শুনল, তবে বিপরীতে কথায় আছে জানতে চায়নি। এক নজর তাকিয়ে কফিটা নিয়ে শ্রেয়সীকে কল লাগায় ফোনে। সারা তো দেখে হাসে, ঠোঁট চেপে দেখে আবার কিচেনে চলে গেল। তাকে আশপাশ দেখে চলে যেতে দেখে উমরান আবার সোফায় বসে। ওপরে না থাকলে মেয়েটা কোথায়? সে তাকে কল দিতে দিতে কয়েক চুমুক দিয়েও কফিতে। সারার আসে না তার কাছে। মিনিট কয়েক পর উমরান গায়ে ঘাম দিচ্ছে দেখে পানি খেতে চাইল, কিন্তু জগে পানি নেই। বুকের দিকে শার্টের কয়েকটা বোতাম খুলে দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। হাতে জগ। শরীরে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে নিজেকে। কিছু একটা দরকার এই মুহূর্তে উমরানের। সে বুঝে উঠতে না পেরে অস্থির ভাবটা নিয়ে গেল পানি নিতে। ওখানে ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে সারা দাঁড়িয়ে আছে। উমরানের তার কথা মনে ছিল না এক মুহূর্তের জন্য। তার দিকে চোখ পড়তেই বিরক্তি দেখা গেল। সে পানি নিয়ে চলে আসতে গেলে, কি হলো? আর কত আটকাবেন নিজেকে? আজ অন্তত এই সুপুরুষ সাজবেন না? উমরান, তাওসিফ। উমরানের ঘাড় বাঁকিয়ে তাকায়। সবটা অস্থির লাগছে তার। শ্রেয়সীকে দরকার এই মুহূর্তে, ভীষণ দরকার। সে বিরক্তি আর অদ্ভুত উত্তেজনায় চোখ মুখ কুঁচকে রেখেছে। সারার কথা শুনে তার দিকে ফেরে কিছু পল চেয়ে রইল অশালীন বেশে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখ দুটো দিকে। সেকেন্ড কয়েক লাগলো তার সবটা ধরতে। বুঝে গাঢ় শ্বাস টেনে পাশ থেকে পানির গ্লাস দিল। ঠকঠক করে গিলে সারার দিকে ফিরে বলে, ক্যারেক্টারলেস মেয়ে, যা করলে তার কনসিকুয়েন্সেস ভাবতে পারছো? তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? সারা সে ধরতে পেরেছে বুঝে অদ্ভুতভাবে হাসল। তার কাছে চলে আসে, সাহস করে খোলা শার্টের ফাঁক দিয়ে বুকে হাত রেখে বলে, আমি তো চাই আপনি আমাকে ধরে রাখুন, একদম ছাড়বেন না। সারা জীবন ধরে রাখবেন প্লিজ, সারা জীবন। মোহনীয় কণ্ঠে পিপাসুর মতো দৃষ্টিতে চেয়ে বলে সারা। উমরান ঘন ঘন শ্বাস টেনে তার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। তোমাকে এতদিন শুধুমাত্র কিবরিয়া স্যারের মেয়ে বলে এড়িয়ে গেছি। এত ক্যারেক্টারলেস মেয়ে হবে জানলে আরো আগেই তোমার জন্য সুইটেবল জব খুঁজতাম। ব্লাডি প্রস্টিটিউট। থেমে গাঢ় শ্বাস টেনে সে বলে, এখান থেকে এই মুহূর্তে যাও সারা, নয়তো ইটস গোনা বি সামথিং সো ব্যাড ফর ইউ। জাস্ট লিভ, ইউ বিচ, লিভ। চোখে চমক, চোয়া শক্ত। সারাকে অল্প আতঙ্কিত দেখায় গম্ভীর এই তার ধরা ছোঁয়ার বাইরে থাকা পুরুষটির রাগী রূপ দেখে। তবে সে থামে না। চেয়েছিল উমরান যেন নিজেই তাকে কাছে টানে, সেই ব্যবস্থাই করেছে। কিন্তু সে কিছুক্ষণ উমরানের দিকে চেয়ে অকস্মাৎ নিজের পরনের পোশাকের বাহুর দিকে হাঁচা কিছুটা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। উমরান চলে যেতে নিচ্ছিল এখান থেকে। শ্রেয়সীকে দরকার তার। কিন্তু মেয়েটাকে এমন করতে দেখে সেকেন্ড কয়েক তাকায়, কিন্তু আজ কিছু আন্দাজ করতে পারল। অস্থির উমরান 2 সেকেন্ড হাঁ করে ঘন ঘন শ্বাস টেনে শিকারী নয়নে তার দিকে তাকায়। সারার চোখে স্পষ্ট ভয়, তাও সে এটা করছে।
উমরানের দিকে এক নজর তাকিয়ে শ্রেয়সীর নাম ধরে চিৎকার দিতে শুরু করে। শ্রেয়া, আহ! শ্রেয়সীকে পুরোপুরি ডেকে উঠতে পারল না সে। উমরান গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে শক্ত হাতের থাবায়। চুল এলোমেলো হয়ে যায় তার, মাথা হেরে গেছে, কিন্তু সে থামল না। ব্যাপরোয়া হয়ে ফের মাথা তুলে উদ্দেশ্য চিৎকার করবে আবার। উমরান উন্মাদ মেয়েটাকে এক নজর দেখে পাশের কফি মেকার থেকে মগে কফি নেয়। ততক্ষণে সারা চিৎকার করতে মুখ খুলেছে, কিন্তু এবারও পুরো নামটা বেরোতে পারল না। উমরান হঠাৎ গরম কফি ঢেলে দিয়েছে তার হাতে। আহ! উফ! জ্বালায় সারার কণ্ঠ ভেঙে গেল, চোখ মুখ লাল হয়ে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কি করলেন এটা? উমরানের কণ্ঠে ঠান্ডা নিষ্ঠুরতা। কেন চিৎকার করো এখন? শ্রেয়সী এসে দেখুক। তুমি কেন এত জান প্রাণ দিয়ে তাকে রাখছো? শট ড্যামেট! অকস্মাৎ এত জোরালো ধমকে সারা কেঁপে উঠল। মুহূর্তেই বুঝে গেল এখন চিৎকার করে আর কোনো লাভ নেই। সবকিছু উমরান নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, কিন্তু এই হাত ভীষণ জ্বালা করছে। জ্বালা যেন আগুন হয়ে শিরা বেয়ে ছুটে যাচ্ছে। সারা ঠোঁট কেঁপে উঠল, দাঁত চেপে ধরো সে, তবু একটা অস্ফুট গোগানি গলা ফুঁড়ে বেরিয়ে আসে। পানির নিচে হাত রেখেও শান্তি মিলছে না, বরং মনে হচ্ছে পানিটা আগুনের মতোই ঝাঁঝালো। বুকের ভেতর দম আটকে আসে, চোখ বুঝে ফেলতেই চোখের কোণ গড়িয়ে পড়ে আরও জল। অসহায়ভাবে সে কোনোই ভর দিয়ে বেসিংয়ে ঝুঁকে পড়ে, যেন শরীরের সব শক্তি ওই জানালার কাছে হার মেনে বসে আছে। মনে হয় এই ব্যথা শুধু হাতে নয়, ভেতর পর্যন্ত পড়িয়ে দিচ্ছে তাকে। আজ যা করেছে তার কোনো ফল পাচ্ছে না সে। এতক্ষণে এটুকু অন্তত বুঝে এসেছে সারা, কিন্তু তবুও তার উমরানকে চাই। এই কথাটা সে কাকে গিয়ে বলবে? কিভাবে মানুষটাকে নিজের করবে? ছেলে হলে হয়তো সব সহজ হতো, অপহরণ, খুন, অপরাধ যাই পারে কেন করে প্রিয় মানুষটাকে নিজের করে নেওয়ার একটা পথ বের করে নিত। কিন্তু তার কেন নেই সেই ক্ষমতা? কেন এই মানুষটাকে নিজের করার শক্তিটুকু তার হাতে নেই? কেন? রাগে বুকের ভেতরটা জ্বলে ওঠে। নিজের ওপর রাগ, ভাগ্যের ওপর রাগ, আর সেই রাগটাই ঘুরে ফিরে এসে আছড়ে পড়ে সারার নিজের গায়ে। অথচ সে মানল না। যেদি মনটা বলছে শ্রেয়সীর দোষ এটা। যদি শ্রেয়সী মরে যেত তাহলে হয়তো আজ তাকে এত নিচে নামতে হতো না। এত লজ্জা, এত ব্যথা, এত অপমান কিছুই সইতে হতো না। খুব সহজেই উমরানকে পেয়ে যেত সে। পুরা হাতটা বুকে চেপে ধরে সারা। জ্বালা এখনও থামেনি। ধীরে ধীরে চোখ তুলে উমরানের দিকে তাকায় সে। চোখে ব্যথা, রাগ আর এক অসম্ভব আকাঙ্ক্ষার মিশ্র ছায়া। অথচ উমরান তার দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। একবার পাশে রাখা গ্লাস তুলে ঠকঠক করে পানি খেয়েছে, আবার পরক্ষণে ফোনের পর ফোন দিচ্ছে বউকে। এই অস্থিরতা, এই ছটফটানি যেন কোথাও বিলিয়ে দিয়ে নিজেকে শান্ত করার কথা মানুষটার মাথায় একবারও আসছে না। সারার আবার রাগ লাগে। তার এতক্ষণকার ভাবনাগুলো যে ভুল। উমরানের তার প্রতি এই উদাসীন চোখ দুটোই চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। শ্রেয়সীর অনুপস্থিতিতেও সে উমরানকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে, তবু কখনোই তাকে এক ফোঁটা পাত্তা দেয়নি লোকটা। আজ এমন অবস্থায়ও তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছে না। তাহলে আদৌ শ্রেয়সীর উপস্থিতি অনুপস্থিতি অবদান রাখছে? এই মানুষটা কেন বারবার শুধু ওই শ্রেয়সীকেই খোঁজে? সারা কেন নয়? কেন সব কিছুতেই তার শ্রেয়সীকে চাই? কেন সব জায়গায় সেই? এই মুহূর্তে অন্তত সারাকে কাছে পাওয়ার আবদার করতে পারত সে, অন্তত একবার। কিন্তু লোকটা তার দিকে তাকাচ্ছেই না। এত সৌন্দর্য নিয়ে কি হবে যদি প্রিয় মানুষটাকে রূপে বাধাই না যায়? সারা হা করে ঘন ঘন শ্বাস টেনে পোড়া হাতে আবার পানি ঢালতে থাকে। এখনও জ্বলুনি কমেনি। এবার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। যার জন্য নিজেকে নিকৃষ্টতম পর্যায়ে নামাতেও দুবার ভাবেনি, সেই মানুষটা তাকে গোনাতেও রাখে না। উমরান এবার বাইরে মেয়ের আওয়াজ শুনে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। বসার ঘরে এসে এদিক ওদিক তাকাতেই বাড়ির বাইরের দিকে ব্যালকনির মতো লাগোয়া বারান্দায় মা মেয়েকে বসে থাকতে দেখলো নরম তোষক বিছিয়ে। তার মাথা গরম হয়ে আসে। এতক্ষণ ধরে এই মেয়েটাকে ডাকছে, অথচ এখানে বসে থেকেও কোনো সারা শব্দ নেই। সে ভারী কদম ফেলে চলে যায় ওখানটায়। বসে বসে পুইয়ের গায়ে হাত বলে থাকা শ্রেয়সী উমরানকে বাড়ির ভেতর থেকে আসতে দেখে অবাক হয়। আপনি ওইদিকে কোথা থেকে আসছেন? উমরান তার কথা কর্ণপাত করল না, ধমকে বলে, এখানে বসে থেকেও ডাকে সাড়া দিচ্ছিলে না কেন? ডাকলে আওয়াজ বের হয় না মুখ দিয়ে? চোখ দুটো টকটকে লাল, মাথার চুল এলোমেলো, হা করে শ্বাস নিচ্ছে, যেন নিজের সাথে নিজে যুদ্ধ করছে কিছু নিয়ে। শ্রেয়সী আতঙ্কিত হলো উমরানকে এমন অবস্থায় দেখে। কি হলো আপনার এই অবস্থা কেন? এতক্ষণ কোথায় ছিলে ইডিয়েট? আবার ধমকে জানতে চাই সে।
শ্রেয়সী কেঁপে উঠল সেই শক্ত কণ্ঠে। উমরান হাঁটু মেরে বসে তার দিকে ঝুঁকে বসে। শ্রেয়সীর নরম বাহুতে তার শক্ত হাত। কি হলো, চুপ করে আছো কেন? মুখে কুলু বেটেছ? এতক্ষণ কোথায় ছিলে? আর ফোন কোথায় তোমার? শ্রেয়সী উমরান রেগে আছে কেন বুঝতে পারছে না, কিন্তু এলোমেলো অবস্থা দেখে ভয়ও লাগছে। সে ঢোক গিলে ভয়ার্ত নেত্রে চেয়ে বলে, আমি তো বাগানে সিটিং লোনে বসেছিলাম, পুই হঠাৎ উড়ে এলো গেটের বাইরে। অনেকক্ষণ আসছে না দেখে উশিকে নিয়ে ওকে খুঁজতে গিয়েছিলাম। বাইরের শিমুল গাছটার পাশে পড়েছিল, দুর্বল লাগে উড়ে আসতে পারছিল না। আপনিও মামুনিরা চলে যাওয়ার পর গেটের বাইরে গেছেন দেখে ফিরে আসবেন ভেবে অপেক্ষা করছিলাম। এতক্ষণেও আসছেন না, তাই চলে এসেছি। সব বুঝিও ভয় স্পষ্ট তার দু চোখে। এর মধ্যে আবার উমরানের শক্ত গমগমে কণ্ঠে কেঁপে উঠল। ফোন কোথায় তোমার? কল ঢুকে না কেন? শ্রেয়সী ভয়ার্ত চোখে উমরানকে আগাগোড়া দেখে। কি হয়েছে কিছুই আন্দাজ করতে পারছে না সে। উশুসি কিছু নিয়ে মনোযোগ দিয়ে খেলছে বলে এদিকটায় খেয়াল করছে না। সে চোখ ফিরিয়ে উমরানের দিকে তাকায়। কাল উশি কান্নাকাটি করার সময় ফ্লোরে আছাড় মেরেছে বলেছিলাম, ভুলে গেছেন? বন্ধ হয়ে আছে তো। অস্থির উমরানের রাগ একটু কমতে দেখা গেল। সে চোখ বুঝে শ্বাস টানে গভীরভাবে। শ্রেয়সী তার দেখল, রাগ কমেছেও বুঝল। গালে হাত রেখে বলে, আপনার কি হয়েছে? এমন কেন দেখাচ্ছে? থেমে বিচলিত কণ্ঠে বলে, অসুস্থ লাগছে মেজর? উমরান তার পাশ ঘেঁষে বসে গেল দেয়ালে হেলান দিয়ে। শ্রেয়সীকে তুলে দুদিকে পা করে কোলে বসিয়ে নেয়। শ্রেয়সী দৈবাতেহীন কাণ্ডে কিছুটা চমকায়, তবে বিরক্তি করল না। সামনে বসে এক হাতে গলা জড়িয়ে চুল ঠিক করে দিতে দিতে ফের প্রশ্ন রইল, আপনার কোথায় খারাপ লাগছে বলুন না, জ্বর আসতে চাইছে? কিসন মাই নেক। শ্রেয়সীর কাঁধে কপাল ঠিকিয়ে রেখেছে সে। মাতাল মাতাল অস্থির এক কণ্ঠ। শ্রেয়সী অসুস্থতা একটু বেশি খারাপ লাগছে ধরে নিল। ওভাবেই উমরানের ঘাড়ে নরম করে অধর ছুঁয়ে দিল সময় নিয়ে। গালে হাত রেখে বলে, দিয়েছি, ভেতরে যাবেন? কিছু খেয়ে ওষুধ খেয়ে নিলে ভালো লাগবে হয়তো। উমরান মাথা তুলে তার গালে অধর ছুঁয়ে আবার কণ্ঠনালীর ওখানটায় নাক ঠেকিয়ে গাঢ় শ্বাস টেনে নেয়। কিছুক্ষণ ওভাবে থাকলো, কিন্তু এখনও অস্থির লাগছে তার ভেতরটা, খুব অস্থির লাগছে। শ্রেয়সীর গলদেশ সহ ওপর নিচের ওখানটায় পোশাক সরিয়ে অজান্তে ডুব দিল মুহূর্তের ব্যবধানে। সারা বেশ অনেকক্ষণ হাতটা পানিতে রেখে নিজেকে শান্ত করল। পুড়ে চামড়া উঠে গেছে হাতে। নানান ভাবনায় নিজেকে ভীষণ নিকৃষ্ট লাগছে তার। চোখের অবিরত অশ্রুধারা মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসতো সে। আজ যা করেছে সেসবের পরামর্শ দিয়েছিল তার এক বান্ধবী, অনেক আগেই দিয়েছিল, কিন্তু সে সাহস করে উঠতে পারেনি। আজ আসলে কিছু জিনিস ফেলে যাওয়ায় ওসব নিতে ফুলবাড়ি এসেছিল। ভালোই ভালোই চলে যেত সে, কিন্তু তাহরা চৌধুরী শ্রেয়সীর সামনে ওসব বলা সে মেনে নিতে পারেনি। অপমানিত বোধ করেছে ভীষণ। শ্রেয়সী তাদের পাশে ছিল, কানে না নেওয়ার ভান করে থাকলেও আদতে সব শুনেছে তা সারা জানে। তার ওই মুহূর্তটায় ভীষণ অপমানজনক লেগেছে, তাই আজ প্রতিশোধ পরায়ণ হয়ে সেই পদক্ষেপটি নিয়েছে। কিন্তু এখন সারার মনে হচ্ছে এটা উচিত হয়নি। হঠকারিতায় এই পদক্ষেপ নেওয়া উচিত হয়নি একেবারেই। ভাবতে ভাবতে ওপরে উঠে যেতে নিচ্ছিল সারা, ঠিক তখনই কানে এলো কিছু অস্বাভাবিক শব্দ। পা থেমে যায় সারার। 2 সেকেন্ড শুনে একটা ক্ষীণ ভাঙা আর্তচিৎকার মনে হলো। অবচেতন মন ভুল করে না। কিসের আত্মচিৎকার তা সে বুঝে নিল সঙ্গে সঙ্গে। গা শিউরে উঠল তার। শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মুখের ভঙ্গিমা শক্ত হয়ে জমে যায়। ভয়, অনিশ্চয়তার অজানা আশঙ্কা একসঙ্গে আটকে গেল চোখে মুখে। ঢোক গিলে সে গাঢ় শ্বাস টানে। না চাইলেও পা দুটো ধীরে ধীরে তাকে টেনে নিল বারান্দার দিকে। বসার ঘরের এক পাশে লাগোয়া মাঝারি সাইজের বারান্দাটি দেখতে ব্যালকনির মতো, তবে একটু খোলামেলা। বাইরে থেকে ওঠার জন্য অল্প উচ্চতার সিঁড়ি আছে। শ্রেয়সী নিশ্চয়ই সেই সিঁড়ি দিয়েই মেয়েকে নিয়ে ওখানে এসেছে, তাই ভেতরের কোনো কিছু চোখে পড়েনি তার। ঘরের ভেতর থেকে বড়সড় জানালা দিয়ে বারান্দাটা দেখা যায়। এখন জানালাটা খোলা, একদিকে পর্দা আধখানা সরানো, ওপাশে জানালা বরাবর হেলান দিয়ে বসে আছে ওমরান, আর তার কোলে শ্রেয়সী। সারার চোখ এতটুকুই দেখতে পেল, কারণ তাদের পিঠ থেকে ওপরের অংশটুকুই কেবল দৃশ্যমান সেই জানালার ওপর দিয়ে। তবে সেটুকুই যথেষ্ট ছিল। শ্রেয়সীর পোশাক কিছুটা এলোমেলো, বুকের দিকের কিছু অংশ মেলে আছে চোখে পড়ার মতো ভাবে। উমরানের গলা আঁকড়ে ধরেছে, ক্ষীণ ব্যথায় তার চোখ উঠে আছে।
মুখটা কুঁচকে গেছে, দুজনেই অস্বাভাবিকভাবে কাঁপছে। কাঁপুনি যেন শুধু শরীরের না, ভেতরেরও। ঘনিষ্ঠ আঁকড়ে ধরা আলিঙ্গনে মেয়েটা বসে আছে স্বামীর করে, আর তার সঙ্গে মিলেমিশে যাচ্ছে সেই ভাঙা আর চাপা চিৎকার। তাদের ঠিক সামনে বারান্দার অন্য পাশে তোষকে বসে উশুসে মন দিয়ে খেলছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খেলনা, পুয়ের সঙ্গে এলোমেলো অর্থহীন কথা, শিশুর স্বাভাবিক শব্দ। আর এদিকে তার বাবা মা। সারা আর দেখতে পারল না